এই ধোয়া তুলে দিলেই না গ্রামের হাজার হাজার মানুষ একটা করে মারলেই পান্নালাল রায়কে আর খুঁজে পাওয়া যাবে না। পান্নালাল রায়ের লাশ বেরোবে এখান থেকে। যখন তুই এই ভিড়ের মধ্যে পান্নালাল রায়ের গায়ে হাত তুলতে যাবি, ঠিক তখনই একটা গুলি তোর ছেলের কপালে গিয়ে পড়বে। কি? পান্নালাল রায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চা। ক্ষমা চা এক্ষুনি। চাইছি চাইছি, ঠিক আছে, আপনি ভাববেন না। রায়বাবু, আমাকে ক্ষমা করে দিন রায়বাবু, আমি আপনার থেকে অনেক ছোট। ওই দেখো। কি? দিদি ভাই, কোথায় গেলি? এই দাদু ভাইটাকে ছেড়ে কোথায় গেলি তুই? চলে আয়। আমি কোথাও যাইনি দাদু ভাই, আমি কোথাও যাইনি। ঠিক সময় আমি উপস্থিত হব তোমাদের সকলের সামনে, এই পৃথিবীর সামনে। তুই আগুন নিয়ে খেলতিস মা, আগুন নিয়ে খেলতিস তুই। সেই আগুনে যদি তোর হাত পড়ে তুই মলম লাগাতে পারবি, কিন্তু যদি মুখ পড়ে, গোটা শরীর যদি পুড়ে সারকার হয়ে যায়, কি করবি তুই? কি রে, কথা বলতিস না কেন? ওরে মা, একটা কথা কেন বুঝতে পারতিস না তুই, যে মরার পরে খাড়ার গা পড়লি তার কোনো শাস্তি হয় না, কোনো শাস্তি হয় না তার। টাকার অহংকারে ওরা পিশাচ হয়ে গিয়েছে, পিশাচ। তুই হলি ঘরের বউ, সেই তোরে পর্যন্ত ওরা মারতে চেয়েছিল। দেশে দেশে ঘরে ঘরে এক জিনিস চলতেস মা, ঘরের বউয়ের উপর অত্যাচার হইতেস, তারে মেরে ফেলা হইতেস, কেউ প্রতিবাদ করবার নেই। আমিও তোরে বলে দিচ্ছি মা, তোর বেলা তো প্রতিবাদ করতে কেউ ছুটে আসবে না, আমি তোরে বলে দিলাম। আর সেই তুই কিনা সব জেনে শুনেও পেছন থেকে তাদের সঙ্গে লড়াই করতিস। তুই এমনি তুই চোখে দেখতে পাস রে, কি করে লড়বি ওদের সাথে, কি করে জিতবি এ লড়াই? তুই চোখে দেখতে পাই না তো কি হয়েছে? আমার আমার অনুভূতিগুলো তো মরে যায়নি। আমি জিতব, আমি বরাবর জিতে এসেছি, আর আমি জিতব। আমি আমি যখন জন্মাই, আমার মা তখন গত হয়েছিলেন। তারপর থেকে আমি আমার দিভাই আর বাবার ছত্রছায়াতেই বড় হয়েছি। অনেক কষ্ট করেছি গোপাল কাকা, অনেক কষ্ট করেছি। তারপর যখন কোহিনূর বাবুর সঙ্গে বিয়ে হলো, ভাবলাম এবার বোধহয় একটু সুখ পাবো। পাইনি, সুখ আমি পাইনি। ছিলাম শ্মশানে, পড়লাম ভাগাড়ে। শকুনের মতো মানুষগুলো খুবলে খুবলে খাবে মনে হচ্ছিল, তবু আমি লড়ে গেছি। আমি পিছু হেঁটে যাইনি। বারবার বারবার আমাকে মারতে চেয়েছিল, তবু আমি লড়াই করেছি। আমি লড়াই করতে জানি গোপাল কাকা, আর আমি এটাও জানি লড়াই করে কি করে বাঁচতে হয়। আমি বাঁচতে জানি। আপনি একদম চিন্তা করবেন না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই বাজি আমি জিতবই গোপাল কাকা, এই বাজি আমাকে জিততেই হবে। আমি প্রমাণ করে দেব সারা পৃথিবীর কাছে যে দেবী শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারে না, কোনো লড়াই টিকতে পারে না। দেবী শক্তির জয় হবে। পাশে যদি মহাদেব থাকে
তাহলে তো কোনো কথাই নেই। কোহিনূর বাবু, মহাদেব তো আছেই পাশে, চিন্তা কিসের? উমা আর মহাদেব যদি পাশাপাশি থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারে না। আমি তো আছি, বুক পেতে দেবো, মাটিতে শুয়ে বুক পেতে দেবো, তুমি তোমার শ্রীচরণ আমার বুকের উপর রেখে লড়াই করো যত ইচ্ছে। কে বারণ করেছে? বেড়ে বলেছ বাপ। এ ঝুমকো, এ ছেলে কিন্তু রসিক আছে, বুক পেট দেবো, খুব ভালো হয় বুঝলে, আমি খুব নিশ্চিন্ত হয়েছি। এই তো স্বামী, এই নাহলে স্বামী। হ্যাঁ, আমার খুব আনন্দ হয়েছে বুঝলে। এই দেখো, তোমাদের মতো একটা পরিবারে আমার ছেলের বিয়ে হবে, কত ভালো, কত বলো দেখিন। হ্যাঁ, এই যেখানে ঝুমকো মার মতো মেয়ে আস, আমার তোমার মতো একটা ছেলে আস। হ্যাঁ, খুব ভালো লাগবে। এদিকে এসো, এদিকে এসো। এই না, এই তোমরা স্বামী স্ত্রী দুজন এসে গিয়েছো, একটু কথাবার্তা বলো দেখিন। হ্যাঁ, আমি আর কাবাবের মধ্যে শুধু শুধু হাড্ডি হই কেন? ওদিকে দোকানটা বন্ধ করতে হবে। আরে কথা বলে রাখি তোমায়, শোনো, এই মেয়ের রান্নার হাত দিন দিন ভালো হইতে বুঝলে। আজকে যা আলুর দম রান্না করিস না, একেবারে সবাই চেটে পুটে খেতে, আমি তো দিয়ে পারিনি, খুব লাভ হয়ে যায় বুঝলে। লক্ষ্মী মা, না কথা বলো, কথা বলো, কথা বলো। কিছু বুঝতে পারলে? কি? উনি আমাদের সুযোগ দিয়ে গেল প্রেম করার জন্য। ম্যাডাম, প্রেম? আজ আমার সঙ্গে যা যা হয়েছে, কোহিনূর বাবু, আমার না দাদু ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি দাদু ভাইয়ের কাছে গিয়ে বলে দিই, দাদু ভাই আমি বেঁচে আছি, তোমার ঝুমকো তোমাকে ছেড়ে কোথাও যায়নি দাদু ভাই, আমি বেঁচে আছি, আমার কিচ্ছু হয়নি। কিন্তু কিন্তু না, একবার যদি ফাঁস হয়ে যায় যে আমি বেঁচে আছি, তাহলে ঝুমকো এখন এইসব প্রসঙ্গ থাক, তুমি বরং বিশ্রাম নাও। কাল তোমার নাচের ফাংশন আছে, ঝুমকো। আরো 50,000 টাকা তোমার ঘরে ঢুকবে, সব নিয়ে 2 লক্ষ টাকা হবে। চলো, আর কয়েকটা স্টেপ এগোতে পারলেই তুমি তোমার জেদ বহাল রাখবে। রায়বাড়ির কোনো টাকা পয়সা ছাড়াই তুমি তোমার নিজের টাকাতেই নিজের চোখের অপারেশন করবে। কিন্তু অপারেশনের সময় একটা জিনিস লাগবে, একজন ডোনার লাগবে, যে চক্ষু দান করবে। ডোনার। আমি বলছি গিনি, আমার মন বলছে কেউ একটা আছে, এই সব কিছুর মধ্যে কেউ একটা আছে। এই সমস্ত কাজ কারোর মাথা দিয়ে বেরোচ্ছে, এর পেছনে কারোর একটা মাথা আছে। সেদিন যেভাবে গ্রামের লোকজন বাবাকে এরকম ভাবে ঘিরে ধরেছিল, আমার তো মনে হয়েছিল কিছু একটা অঘটন হয়ে যাবে, বড় কিছু একটা হয়ে যাবে। কিন্তু তারপর হঠাৎ করে একটা ফোন এলো, সবকিছু পাল্টে গেল। তা না হলে বলতো ওই বৃদ্ধ মানুষটার উপর কত অত্যাচার ঘটতো। হ্যাঁ রে, তোর কি মনে হয় গিনি, ফোনটা কে করেছিল? কে করেছিল ফোনটা? নিশ্চয়ই অজিত শেখরা। নিব, আমার তাই মনে হয় না। আমার তো মনে হয় যে সেই করেছে, যে বারবার তোমাকে ফোন করে বেড়াচ্ছে, ফোন করে হুমকি দিচ্ছে। গিনিব, তোমার ওই পুষ্পপাতা নেকলেসটা তোমার থেকে হাতিয়ে নিয়েছে, জোর করে, ব্ল্যাকমেল করে। যার চোখ পড়েছে আমাদের ব্যবসার ওপর, আমাদের দোকানের ওপর, যার জন্য আমাদের অফিসটা রেড করা হয়েছে। আমার তা মনে হয়। আমার মনে হচ্ছে দুটো মানুষ আলাদা। যে মেয়েটা আমাকে ফোন করছে সে জাস্ট একটা বুড়ে, ওর পেছনে একটা বড় খেলোয়াড় রয়েছে, নিশ্চয়ই রয়েছে। শোনাবো, তোমাকেও একটা কথা বলি। হুট করে এভাবে অজিত চাকরার বাড়ি চলে যাওয়াটা ঠিক নয়। এমনিতেই তো
রায় পরিবারকে ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তার উপর দেখো, বাবার ওপর যদি গ্রামের লোকেরা হাত তুলতো, বাবার গায়ে যদি হাত তুলতো, তাহলে কি হতো বলো তো? আমরা কাউকে মুখ দেখাতে পারতাম? বুড়ো মানুষটা তো এমনিতেই মরে যেত, বাঁচতো আর। আচ্ছা, এমন নয় তো কণ্ঠস্বরটা ঝুমকোর? এই কথাটা যে আমার মাথায় আসেনি তা নয়, সন্দেহটা আমারও হয়েছে, কিন্তু ওর অস্থি, ডেড বডি, ডেথ সার্টিফিকেট আমরা তো সব দেখেছি, সেগুলো তো মিথ্যে হতে পারে না। তবে হ্যাঁ, আরো নিশ্চিত হব 2 দিন বাদেই ওর শ্রাদ্ধ। যদি ও বাড়ির লোকজন, ওর গ্রামের লোকজন শ্রাদ্ধ করে, তাহলেই আমরা ডেফিনেট হব যে ও সত্যি সত্যি মরে গেছে। এত রাতে আবার কে এলো? দেখ তো। কাকে চাই? এই পার্সেলটা এসেছে। কি রে গুঞ্জা? গিনিবু, এই পার্সেলটা এসছে। পার্সেল? এত রাতে পার্সেল ডেলিভারি হয় নাকি? কে এলো? কে? এ কি? কেউ তো নেই, তো চলে গেছে। কিসের পার্সেল এটা? খুলে দেখ না। হ্যাঁ, কি এসব? শাখা, পলা, সিঁদুর। বেনারসি? কি হচ্ছে বলো তো? বেনারসি, শাখা, পলা, সিঁদুর, এসব কি? কি এটা? দেখি। ওমা, এ তো গাছ কোট। হ্যাঁ, একটা কাগজ তো, চিঠি। চিঠি? হ্যাঁ, দাঁড়ো। চিনতে পারছো শাড়িটাকে? কার শাড়ি এটা? মনে করে দেখো, এই শাড়ি পরে ঝুমকো রায় ওই বাড়িতে বউ হয়ে গিয়েছিল। তার শাখা, তার পলা বাঁধানো, তার সিঁদুরের কৌটো, আর যে গাছ কৌটো নিয়ে তার বিয়ে হয়েছিল, সেই গাছ কৌটো। আর হ্যাঁ, একটা মেয়ের স্বপ্ন, একটা মেয়ের আকাঙ্ক্ষা। সে কি চেয়েছিল? শুধুমাত্র সংসার করতে চেয়েছিল। তোমরা তাকে সংসার করতে দাওনি, মেরে ফেলেছ। মেরে ফেলেছ তাকে তোমরা। তাই এই শাড়ি, শাখা, পলা সব পাঠালাম। এরপর কোহিনূর রায়ের বউ হয়ে যে আসবে, নিজের হাতে পরিয়ে দিও গিনি রায়, নিজের হাতে পরিয়ে দিও।
ইতি। নাম নেই কেন? যে চিঠিটা লিখেছে তার নাম নেই কেন? আর আর কোহিনুরের বউ তো ত্রিধা আসবে, ওর শাড়ি ত্রিধা পরবে কেন? গুঞ্জা একদম ঠিক কথাই বলেছে গিনি। আমি বলছি মেয়েটার এর পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। একটা খেলা খেলছে ও তখন থেকে আমাদের সঙ্গে। কি উদ্দেশ্য? কি খেলা? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি তো খেলাটাই বুঝতে পারছি না। হ্যালো, কি শাড়ি, শাখা, পলা, সিঁদুর কৌটো কিছু পেয়েছেন? এই এই তুমি কে? তুমি কে বলো তো? কে তুমি? ছায়ার মতো শুধু আমাকে অনুসরণ করে যাচ্ছ। কে তুমি? এই যে বললেন ছায়া, একটা দিন কায়া হয়ে উঠব, আর কায়া হয়ে আপনাদের সামনে যাব। কবে কবে কায়া হয়ে উঠবে তুমি? কবে উঠবে? যেদিন ওই বাড়িতে নতুন বউ আসবে। নতুন বউ আসবে? ও আর একটা কথা, ওই নিলামের গয়নাগুলোর কথা মনে আছে তো? মাথায় রাখবেন কিন্তু। এই কি বলছো তুমি? কি বলছো তুমি? হ্যালো হ্যালো হ্যালো, নিলামের গয়নাগুলো? হ্যাঁ হ্যাঁ, নিলামের গয়নাগুলো, নিলামের গয়নাগুলো তো চেয়েছিল। এখন কি বলছে গিনি? ও কি বলছে বল? বলছে ও ছায়া হয়ে আছে, কিন্তু কিন্তু যেদিন এ বাড়িতে নতুন বউ আসবে সেদিন নাকি ও কায়া হয়ে ধরা দেবে। নতুন বউ? নতুন বউ? কিন্তু কিন্তু কোহিনুরের সঙ্গে তো বিয়ে হবে ত্রিধার। এই বাড়িতে তো নতুন বউ হয়ে আসবে ত্রিধার, ওকে তো এগুলো পড়ানো যাবে না। তাহলে তাহলে এগুলো কে পড়বে? কি রে, ব্যাগটা নিয়ে কোত্থেকে এলি তুই? ঠিক তাই, ব্যাগগুলো নিয়ে কোথা থেকে আসছিস? অফিসে যাস না আজকাল? কি ব্যাপার বলতো তোর? হ্যাঁ, অফিস যাস না, শোরুমে যাস না, রথ চলে গেল, পুজো আসছে, কত কিছু প্ল্যানিং করা আছে। আমাদের কি ছোট দোকান নাকি? একটা বড় কোম্পানি, কত কাজ থাকে বলতো? তোরও ঠিকই পাওয়া যায় না, তোর বাবারও ঠিকই পাওয়া যায়। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? এগুলো তো বাবাই পাঠালো। কি এগুলো? এগুলো এগুলো বাবা কিনে পাঠিয়েছে। এগুলো বিয়ের জিনিস। ওমা, তাই নাকি? এগুলো বুঝি তোর বিয়ের কেনাকাটা? না মা, এগুলো আমার নয়, আমার বোন টিকলির বিয়ের কেনাকাটা। টিকলির বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে। টান টান। কোহিনুর, এটা রায় পরিবার, এখানে কি চৈত্র সেলের মতো সেল দিতে হবে নাকি? অত আগে থেকে কেনাকাটা করা কি আছে? একদিন যাবো, কি সবকিছু কিনে নিয়ে চলে আসবো, ব্যাস। কোনো কেনাকাটা হবে না, কেনাকাটা করার কোনো প্রয়োজন নেই। ওই ছেলেকে বিয়ে করার জন্য টিকলিকে একটা থান কিনে দেবো, সেটাই যথেষ্ট। প্লিজ ঠিক করে কথা বলো। তুই কি আমাকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, চোখ রাঙাচ্ছি। কোহিনুর! হ্যাঁ গিরিব। মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছো? তোমার মেয়ের সম্বন্ধে এইরকম কথা বলছে আর তুমি কোনো প্রতিবাদ করবে না? ঠিক আছে তো, কথা বলছি তো। গিনি, গিনি, আমি তোকে রিকোয়েস্ট করছি, শত হলেও তো আমার মেয়ে। প্লিজ কোনো অমঙ্গলের কথা আমার মেয়েটার সম্পর্কে বলিস না তুই। আই এম সরি, শুনো, আই এম রিয়েলি সরি, কিন্তু ওই ছেলেটার সঙ্গে টিকলির বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে নিতে হবে তোমাকে, মেনে নিতে হবে গিনিব। আর শুধু মেনে নিতেই হবে না, তোমাকে ওদের বাড়িতে যেতে হবে এবং হাত জোর করে ওদেরকে রিকোয়েস্ট করে আসতে হবে আমাদের বাড়িতে আসার জন্য, বিয়ের জন্য, আর কার্ড দিয়ে আসতে হবে। আমি কোনো চা অর্ডার দরজায় গিয়ে দাঁড়াবো না। একদম ঠিক,
আর এই কথাটা গিনি একদম ঠিক বলেছে। শুধু গিনি কেন, আমরা আমরা এই পরিবারের কেউ এই বিয়েটা মেনে নিই নেব না। ঠিক তাই কোহিনূর, এটা কোনোদিন সম্ভব নয় রে। কথায় বলে না, আশায় মরে চাষা। তুই আর তোর বাবা ওই আশাতেই থাক। আর হীরক রায় যে হঠাৎ করে কি হলো কে জানে, গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। আমার বাবা গিরগিটি নন। আমার বাবা জীবনে সোনা আর টাকার বাইরেও যে কিছু আছে সেটা বুঝেছেন। হোয়াটএভার, তোমরা কবে যাচ্ছ বলো, আমি ওনাদেরকে বলে রাখবো, তুমি গিয়ে নিমন্ত্রণ করে আসবে। আমি কোথাও গিয়ে নিমন্ত্রণ করতে পারবো না, জাস্ট পারবো না, ব্যাস। গিরিব, তাহলে আমার পক্ষেও ত্রিধাকে বিয়ে করা সম্ভব নয়।